নবম শ্রেণীর যে অধ্যায়টি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হলো কার্য, ক্ষমতা, শক্তি। এই অধ্যায়ের প্রথম পর্বে কার্য এবং ক্ষমতা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে। এই পর্বে শক্তি সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। শক্তি বলতে আমরা বুঝি কোনো বস্তুর কার্য করার সামর্থ্য। প্রতিদিনকার জীবনে আমরা বিভিন্ন রকমের কাজ করে থাকি, আর সেই কাজগুলো সম্পাদন করা সম্ভব হয় সেই কাজগুলো করার সামর্থ্য থাকে বলেই। এই কাজ করার যে সামর্থ্য সেটাই হলো শক্তি। শক্তি এবং কার্য একই ধরনের রাশি, তাই শক্তি এবং কার্যের একক একই। কার্যের মতো শক্তিও একটি স্কেলার রাশি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম শক্তির পরিচয় পাই, যেমন তাপ শক্তি, আলোক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, শব্দ শক্তি ইত্যাদি বিভিন্ন রকমের শক্তির পরিচয় আমরা পাই। এই অধ্যায়ে আমরা যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করব। যান্ত্রিক শক্তি বলতে আমরা বুঝি যে কোনো বস্তু তার গতি, আকৃতি বা অবস্থানের জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে যান্ত্রিক শক্তি বলা হয়। অর্থাৎ বস্তুটার গতি, আকৃতি বা অবস্থানের পরিবর্তন ঘটলে পরে তার মধ্যে কাজ করার যে সামর্থ্য জন্মাবে সেটাই হলো যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তিকে দুটো ভাগে ভাগ করা যায়, স্থিতিশক্তি এবং গতিশক্তি। স্থিতিশক্তি বলতে আমরা বুঝব যে কোনো বস্তু তার বিশেষ আকৃতি বা অবস্থানের জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে বস্তুটা স্থিতিশক্তি বলা হয়। অর্থাৎ বস্তুটার আকৃতি বা অবস্থানের যদি পরিবর্তন হয় তাহলে তার মধ্যে কাজ করার যে সামর্থ্য জন্মাবে সেটাকে আমরা স্থিতিশক্তি বলবো। এখানে দেখা যাচ্ছে স্থিতিশক্তির দুটো বিষয়ের কথা বলেছি, সেটা হলো আকৃতি এবং অবস্থান। এই আকৃতির পরিবর্তনের জন্য কাজ করার যে সামর্থ্য জন্মায় সেটাকে স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলতে পারি। যেমন আমরা যদি একটা তীর ধনুকের কথা ভাবি তাহলে আমরা জানি যে ধনুক স্বাভাবিক অবস্থা থেকে তীর ছোড়া যায় না। তীর ছোড়ার জন্য ধনুকের ছিলাটাকে টেনে তারপর সেখান থেকে তীর ছোড়া যায়, অর্থাৎ ছিলাটাকে টানলে পরে ধনুক একটি বিশেষ আকৃতিপ্রাপ্ত হয় এবং যার ফলে তীরটা সামনের দিকে ছোড়া যায়। এক্ষেত্রে আকৃতিগত পরিবর্তনের জন্যই কিন্তু এই কাজ করার একটা সামর্থ্য জন্মায় এবং সেটাকেই আমরা স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলতে পারি। এবার আসা যাক যে আকৃতি পরিবর্তনের পরে আমরা আর একটা বিষয়ের সঙ্গে পরিচিত হব, সেটা হচ্ছে অবস্থানের পরিবর্তনের জন্য। এই অবস্থানের পরিবর্তনের জন্যও কিন্তু বস্তুর মধ্যে কার্য করার একটা সামর্থ্য জন্মায়। যেমন আমরা অভিকর্ষীয় স্থিতিশক্তির কথা বলতে পারি। অভিকর্ষীয় স্থিতিশক্তি বলতে বোঝায় যে কোনো বস্তু অভিকর্ষ বলের বিরুদ্ধে অবস্থান পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে বস্তুটির অভিকর্ষীয় স্থিতিশক্তি বলে। অভিকর্ষীয় স্থিতিশক্তি বলতে গিয়ে আমাদের একটি জিনিসের সাথে পরিচিত হতে হয়, সেটা হলো নির্দেশ তল। নির্দেশ তল অভিকর্ষীয় স্থিতিশক্তি এই নির্দেশ তলের উপর নির্ভরশীল। আমরা নির্দেশ তল হিসাবে ভাববো যে কোনো বস্তুর যে স্বাভাবিক বা প্রমাণ অবস্থা সেটাকে নির্দেশ তল হিসাবে চিহ্নিত করা যায়, অর্থাৎ যেখানে বস্তুটার স্থিতিশক্তি শূন্য, কোনো রকম স্থিতিশক্তি নেই, সেটাই তার স্বাভাবিক অবস্থান। যেমন আমরা এই অভিকর্ষীয় স্থিতিশক্তির ক্ষেত্রে পৃথিবী পৃষ্ঠ বা ভূপৃষ্ঠকে নির্দেশ তল হিসাবে ভাবতে পারি। এই নির্দেশ তলের সাপেক্ষেই আমরা তার উচ্চতার বিচারও করব বা অবস্থানের পরিবর্তনের বিচার করব। যেমন এখানে ধরা যাক যে এম ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তোলা হয়েছে। এখানে বস্তুটাকে দেখানো হয়েছে, বস্তুটা পৃথিবী পৃষ্ঠে ছিল, একে এইচ উচ্চতায় এখানে নিয়ে যাওয়া হয়েছে। এই বস্তুটিকে এইচ উচ্চতায় তুলে এখানে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে খুব স্পষ্টতই দেখা যাচ্ছে এখানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করা হয়েছে। এই বস্তুটার উপর ক্রিয়াশীল অভিকর্ষীয় বল বলতে বস্তুটার ওজন কি আমরা বুঝবো, ওজন নিচের দিকে ক্রিয়াশীল mg। যেহেতু বস্তুটার ভর m, সুতরাং বস্তুটির ওজন হবে m × g। g হচ্ছে এই স্থানের অভিকর্ষজ ত্বরণ। তাহলে এই mg বল তার উপর ক্রিয়াশীল এবং এই বলের বিরুদ্ধে তাকে h উচ্চতায় ওঠানো হয়েছে। তাহলে বস্তুর উপর অভিকর্ষীয় বলের বিরুদ্ধে কৃতকার্য কত হয়েছে? বল × সরণ mg × h। এই যে কৃতকার্য, সেই কৃতকার্যই কিন্তু বস্তুটার মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। অর্থাৎ বস্তুটার অভিকর্ষীয় স্থিতিশক্তি কত হবে? mg h। এইটা হয়ে গেল বস্তুটির অভিকর্ষীয় স্থিতিশক্তি। এবার আসা যাক গতিশক্তির বিষয়ে।
আকৃতি এবং অবস্থান পরিবর্তনের সাথে সাথে যদি কোনো গতিশীল বস্তু হয় তাহলে সেই গতিশীল বস্তুর গতির জন্য কিন্তু তার মধ্যে কার্য করার একটা সামর্থ্য জন্মায়, আর এটাকে বলা হয় গতিশক্তি। এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি, যেমন ধরা যাক এম ভরের একটি বস্তু ইউ বেগে একটি সরলরেখা বরাবর গতিশীল। বস্তুটিকে থামানোর জন্য তার গতির বিরুদ্ধে একটি স্থির মানের বল এফ প্রয়োগ করার ফলে বস্তুটিতে এ মন্দন সৃষ্টি হয়েছে এবং বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে স্থির হয়েছে। তাহলে পুরো বিষয়টার একবার বলা যাক যে এখানে এম ভরের একটি বস্তু রয়েছে যেটা ইউ বেগে একটি সরলরেখা বরাবর গতিশীল, তাকে থামানোর জন্য এফ মানের একটি বল প্রয়োগ করা হয়েছে। তাহলে বস্তুটিকে থামানোর জন্য যদি এফ মানের বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুর গতিবেগ হ্রাসপ্রাপ্ত হবে, অর্থাৎ গতিবেগ কমবে, আর গতিবেগ কমবে অর্থাৎ তার মধ্যে মন্দনের সৃষ্টি হবে। এখানে এ মন্দন সৃষ্টি হয়েছে এবং আরও কিছুক্ষণ পরে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে থেমে গেছে, অর্থাৎ স্থির অবস্থায় এসছে। তাহলে এখানে বস্তুটি থামার আগে পর্যন্ত এফ বলের বিরুদ্ধে কার্য করেছে, আর এই যে কার্যটি করেছে সেটাই কিন্তু তার গতিশক্তির পরিমাপ। তাই এখানে লেখা হয়েছে যে বস্তুটি থেমে যাওয়ার আগে পর্যন্ত এফ বলের বিরুদ্ধে যে কার্য করে সেটাই তার গতিশক্তির পরিমাপ। তাহলে বস্তুর গতিশক্তি কত হলো? এফ বলের বিরুদ্ধে কৃতকার্য। এফ বলের বিরুদ্ধে কৃতকার্য বলতে আমরা সবসময় বুঝবো কি, বল ইন্টু সরণ। তাহলে এফ বল, সরণ কত হয়েছে? এস। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এফ ইন্টু এস। তাহলে এম এ এস, কারণ এফ সমান আমরা জানি এম ইন্টু এ, অর্থাৎ ভর ইন্টু ত্বরণ, যেটা আমরা নিউটনের গতিসূত্র থেকে, দ্বিতীয় গতিসূত্র থেকে পাই। এবার দেখা যাক যে এক্ষেত্রে বস্তুর অন্তিম বেগ কত? 0, কারণ বস্তুটা স্থির অবস্থায় এসছে। তাহলে অন্তিম গতিবেগ হয়ে গেছে 0। এখন ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as এই সূত্র থেকে পাই। যেহেতু এখানে মন্দন হয়েছে তাই আমরা এই সমীকরণটা লিখেছি, ইউ স্কোয়ার মাইনাস 2s লিখেছি মন্দন হয়েছে বলে। তাহলে ভি স্কোয়ারের ক্ষেত্রে আমরা বসিয়ে দিচ্ছি ভি এর মান 0, আর ইউ স্কোয়ার মাইনাস 2s এটা লিখেছি আমরা। এখান থেকে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে 2as ইকুয়াল টু ইউ স্কোয়ার লিখতে পারি, বা as ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2। এখন আমরা জানি যে গতিশক্তি আমরা এখানে বের করে দেখিয়েছি যে কত, এফ এম এ এস। এখানে আমরা এ এস এর মানটা বসিয়ে দিচ্ছি। এ এস কত বেরিয়েছে? ইউ স্কোয়ার বাই 2। এখানে আমরা সেই মানটা বসিয়ে দিলে পাচ্ছি এম ইউ স্কোয়ার বাই 2, বা আমরা লিখতে পারি ই কে বা গতিশক্তি সমান হাফ এম ইউ স্কোয়ার। তাহলে এই হলো আমাদের গতিশক্তির পরিমাপ, যেটা হাফ এম ইউ স্কোয়ার, যেখানে ইউ হচ্ছে বস্তুটির বেগ। এবার আসা যাক ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক। আমরা জানি যে যদি ইউ বেগে গতিশীল এম ভরের কোনো বস্তু, তাহলে তার ক্ষেত্রে ভরবেগ কত হবে? এম ইন্টু ইউ, কারণ ভরবেগ সমান হচ্ছে ভর ইন্টু বেগ। আবার আমরা এক্ষুনি দেখলাম যে ইউ বেগে গতিশীল বস্তুটার গতিশক্তি কত হবে? হাফ এম ইউ স্কোয়ার। তাহলে ভরবেগ, এখানে ভরবেগকে পি দিয়ে সূচিত করা হয়েছে, এম ইন্টু ইউ, আর গতিশক্তি কত হলো? হাফ এম ইউ স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি, এখানে উপর নিচে যদি এম দিয়ে আমরা গুণ করি তাহলে পাচ্ছি এম স্কোয়ার ইউ স্কোয়ার বাই 2m। আমরা করলাম। আবার এখানে পি সমান এম ইন্টু ইউ, তাহলে পি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এম স্কোয়ার ইউ স্কোয়ার। তাহলে এম স্কোয়ার ইউ স্কোয়ারের জায়গায় আমরা পি স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে লিখতে পারলাম ই কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। আবার পি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পাচ্ছি 2m ই কে, অতএব পি সমান রুট ওভার পি 2m ই কে। এটাই হয়ে গেল আমাদের ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক। এবার জানা যাক যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র বিষয়ে। যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্রটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি সূত্র, যেটা পরীক্ষার সময় খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি এসে থাকে প্রায়ই। যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি বলতে আমরা বুঝবো যে যদি কোনো অপচয়কারী বল বা শক্তি ক্ষয়কারী কোনো বল যদি উপস্থিত না থাকে তাহলে কোনো বস্তুর মোট যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকবে। অপচয়কারী বল বলতে ঘর্ষণ বল, যেমন ঘর্ষণ বলকে আমরা অপচয়কারী বল বলতে পারি। ঘর্ষণ বা সান্দ্রতাজনিত যে সমস্ত বল, সেটা অর্থাৎ কোনো অপচয় বল যদি উপস্থিত না থাকে, ওই ধরনের কোনো বল যদি উপস্থিত না থাকে তাহলে কোনো বস্তুর মোট যান্ত্রিক শক্তি কিন্তু সর্বদা ধ্রুবক থাকবে। যান্ত্রিক শক্তি বলতে আমরা আগেই জেনেছি স্থিতিশক্তি এবং গতিশক্তি। তাই যান্ত্রিক শক্তিকে আমরা লিখতে পারি যে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। এখন যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতিটিকে যে সত্যতা এবং তার ব্যাখ্যা করার জন্য আমরা একটা, বা তার প্রমাণ করার জন্য আমরা একটা জিনিস নিতে পারি, সেটা হচ্ছে যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করি যে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতিটি। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে দেখা যাক যে এখানে একটি এম ভরের বস্তু ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এ বিন্দুতে স্থির অবস্থায় রয়েছে।
এই বস্তুটি হচ্ছে এম ভরের একটি বস্তু, এটা একটা বল ভাবতে পারি আমরা, সেটা ভূপৃষ্ঠ থেকে এই যে এইচ উচ্চতা উপরে রয়েছে, এখানে আমি এ বিন্দুতে রয়েছে বলে ভাবতে পারি। আমরা নির্দেশ স্থলের কথা বলেছি, তাহলে নির্দেশ স্থল এখানে কে? ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠকে আমরা নির্দেশ স্থল হিসেবে ধরছি, তাহলে সেক্ষেত্রে এই বলটিকে এইচ উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে এম ভরের, তাহলে এখানে বস্তুটা স্থির অবস্থায় আছে এই মুহূর্তে। এখন আমরা দেখব যে এ বিন্দুতে যান্ত্রিক শক্তি কত। যান্ত্রিক শক্তি বলতে আমরা বুঝি কি? স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, অর্থাৎ এ বিন্দুতে এর স্থিতিশক্তি প্লাস গতিশক্তি অর্থাৎ যান্ত্রিক শক্তি কত সেটা আমরা হিসেব করব। তাহলে প্রথমেই দেখা যাক যে এ বিন্দুতে বস্তুটির স্থিতিশক্তি কত। যেহেতু ভূপৃষ্ঠ থেকে এটার উচ্চতা হচ্ছে এইচ, তাহলে খুব স্পষ্টতই আমরা বলতে পারি যে এ বিন্দুতে বস্তুটির স্থিতিশক্তি হলো mgh, যেটা আমরা কিছুক্ষণ আগেই অভিকর্ষীয় স্থিতিশক্তিতে দেখতে পেলাম। তাহলে এ বিন্দুতে বস্তুটির স্থিতিশক্তি কত? mgh। এই বিন্দুতে এ বিন্দুতে বস্তুটির কোনো বেগ নেই, বস্তুটি স্থির অবস্থায় রয়েছে, সুতরাং এক্ষেত্রে তার কোনো বেগ নেই। যেহেতু কোনো বেগ নেই বা গতি নেই, সুতরাং এক্ষেত্রের গতিশক্তি শূন্য। অতএব এ বিন্দুতে যান্ত্রিক শক্তি কত হলো? স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, তাহলে আমরা লিখতে পারলাম mgh প্লাস 0 ইকুয়াল টু mgh। তাহলে এই বিন্দুতে যান্ত্রিক শক্তি হয়ে গেল mgh। এবার এই বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়েছে এই বিন্দু থেকে, তাহলে সে অবাধে নিচের দিকে পড়তে থাকবে, সে নিচের দিকে পড়তে থাকবে এবং আমি ধরে নিচ্ছি যে কোনো একটা মুহূর্তে সে বি বিন্দুতে সে উপস্থিত হলো নিচের দিকে পড়ার সময়, এবং এক্ষেত্রে সে কতটা দূরত্ব অতিক্রম করেছে? h1, অর্থাৎ উপর থেকে সে h1 নেমে এসে এই মুহূর্তে বি বিন্দুতে রয়েছে, নিচের দিকে সে পড়ছে, সুতরাং এখানে তার একটা গতিবেগও থাকবে। তাহলে যখন সে বি বিন্দুতে এসছে আমি ধরে নিচ্ছি তখন তার গতিবেগ হলো v1। এখানে লেখা রয়েছে সেটা যে বস্তুটিকে এ বিন্দু থেকে ছেড়ে দিলে সেটি অবাধে নিচের দিকে পড়তে শুরু করবে, এবং ধরা যাক বস্তুটি এ বিন্দু থেকে h1 দূরত্ব নামার পর যখন বি বিন্দুতে আসে তখন বস্তুটির বেগ হয় v1। তাহলে এখানে যখন পৌঁছলো বস্তুটি তখন তার বেগ হচ্ছে v1। তাহলে এখন এই অবস্থায় বস্তুটির বেগও রয়েছে, আবার সেটি ভূপৃষ্ঠ থেকে কিছুটা উচ্চতাতেও রয়েছে, সুতরাং এই বিন্দুতে বস্তুটির স্থিতিশক্তি এবং গতিশক্তি দুটোই থাকবে। সেই হিসেবটা এখন করা যাক। তাহলে বি বিন্দুতে স্থিতিশক্তি কত? স্থিতিশক্তি হচ্ছে m ইন্টু জি, আর তার সাথে এই যে উচ্চতা, এইটুকু উচ্চতা কত হলো? h মাইনাস h1, কারণ মোট উচ্চতা ছিল h, সেখান থেকে সে h1 নেমে এসছে, তাহলে এই উচ্চতাটা হলো h মাইনাস h1। তাহলে বি বিন্দুতে তার স্থিতিশক্তি হয়ে গেল mgh মাইনাস h1, এটাকে আমরা ভেঙে লিখেছি। এবার বি বিন্দুতে গতিশক্তি কত? আমরা ধরে নিয়েছি বি বিন্দুতে তার বেগ হয়েছে v1, তাহলে হাফ ইন্টু m ইন্টু v1 স্কোয়ার। এবার আমরা v1 এর মানটা একটু দেখে নিই। আমরা এই সূত্রটাকে প্রয়োগ করছি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। সেখান থেকে আমরা কি পাচ্ছি? v1 স্কোয়ার, ভি এখানে বেগ হয়েছে v1, তাই অন্তিম বেগে আমরা এখানে v1 লিখলাম, তাহলে v1 স্কোয়ার হলো ইউ ইকুয়াল টু 0, কেন কি প্রথমে স্থির অবস্থায় ছিল, তার কোনো বেগ ছিল না প্রথমে, তাহলে ইউ সমান 0, যেহেতু ইউটা হচ্ছে প্রাথমিক বেগ তার 0 রয়েছে। এর জায়গায় আমরা জি লিখছি, কারণ অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ আমরা অভিকর্ষজ ত্বরণ পাচ্ছি, তাহলে এর জায়গায় আমরা জি লিখেছি। আর সে কতটা দূরত্ব এসছে? h1, তাই আমরা এস এর জায়গায় h1 লিখলাম, তাহলে হয়ে গেল v1 স্কোয়ার ইকুয়াল টু 2gh1। আমরা এই v1 স্কোয়ারের জায়গায় এই মানটি বসিয়ে দিচ্ছি, তাহলে মানটাকে বসালে পরে হাফ m ইন্টু 2gh1, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি পেয়ে গেলাম mgh1। তাহলে এবার মোট যান্ত্রিক শক্তি কত হবে? স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, তাহলে এই দুটোকে আমরা যোগ করছি, স্থিতিশক্তি হচ্ছে এটা আর গতিশক্তি হলো এটা, তাহলে আমরা এই দুটোকে যোগ করলে দেখতে পাচ্ছি mgh1 আর mgh1 থাকছে না, তাহলে এখানে পেয়ে গেলাম mgh। তাহলে বি বিন্দুতে যান্ত্রিক শক্তি কত হলো? mgh। আবার এ বিন্দুতেও যান্ত্রিক শক্তি কত ছিল? mgh। এবার দেখা যায় সি বিন্দুতে। সি বিন্দুটা হচ্ছে ভূপৃষ্ঠকে স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে। এখন সি বিন্দুতে স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে আমি ধরে নিচ্ছি যে তার বেগ হয়ে গেছে ভি। লেখা রয়েছে এখানে যে এবার ভূপৃষ্ঠ স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে সি বিন্দুতে বস্তুর বেগ ধরি ভি। আমরা ধরে নিচ্ছি এখানটায় বস্তুর বেগ হলো ভি, তাহলে সেক্ষেত্রে তার গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কোয়ার। আর স্থিতিশক্তি কত? এম জি ইন্টু 0। কেন 0? কারণ ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা এই মুহূর্তে নেই কিছু, তাই তার স্থিতিশক্তি নেই, অর্থাৎ সে নির্দেশ স্থলেই চলে এসছে, সেক্ষেত্রে তার স্থিতিশক্তি থাকছে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সি বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি হয়ে গেল 0 আর গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখানে আমরা একই রকম ভাবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as থেকে আমরা পাচ্ছি ভি স্কোয়ার, যেহেতু অন্তিম বেগ এখানে হয়ে গেছে ভি সি বিন্দুতে, আবার ইউ প্রাথমিক বেগ 0 ছিল তাই 0ই থাকছে,
আর এদিকে হয়ে গেল 2GH। কেন না এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে উচ্চতা হচ্ছে পুরো H দূরত্বই কিন্তু সে নেমে এসছে, তাই আমরা এখানে S এর জায়গায় H লিখেছি, আর এটা তো এর জায়গায় আমরা G লিখছি, যেহেতু অভিকর্ষজ ত্বরণ এখানে অবাধে পতনশীল বস্তু অভিকর্ষজ ত্বরণ নিয়ে পড়ছে, তাই 2GH আমরা লিখলাম। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে গেল 2GH। এখানে আমরা ভি স্কোয়ারের জায়গায় এই মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম গতিশক্তি হয়ে গেল mgh, স্থিতিশক্তি 0, গতিশক্তি mgh, অতএব মোট যান্ত্রিক শক্তি 0 প্লাস mgh, এটাও mgh। তাহলে আমরা দেখতে পেলাম কি যে এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি হলো mgh, বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি হয়ে গেল mgh, আবার সি বিন্দুতেও মোট যান্ত্রিক শক্তি হয়ে গেল mgh। সুতরাং এটা দেখা গেল যে যান্ত্রিক শক্তি কিন্তু এই এ বি সি তিনটে বিন্দুতেই একই রয়েছে, অর্থাৎ যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকছে। এই হলো আমাদের যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতির একটি প্রমাণ, এবং এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের মধ্যে। তো এই গেল শক্তি সংক্রান্ত বিষয় যেটা এই অধ্যায়ে রয়েছে।